সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের জন্য একটা টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল। দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল থেকে আমরা কিভাবে বুঝতে পারবো যে একটা বিক্রিয়া সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ না অসম্পৃক্ত দ্রবণ, হ্যাঁ, না হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। এটা আমরা বিশ্লেষণ করতে পারবো। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। আজকে প্রথমে আমরা কেমিক্যাল রিঅ্যাকশন থেকে কিভাবে আমরা আয়ন শনাক্তকরণ করতে পারি, এই হচ্ছে দ্বারা এই আয়ন শনাক্ত করতে পারি হচ্ছে একটা রিএজেন্ট দ্বারা। কিভাবে আমরা এই জিঙ্ক আয়ন এবং ক্যালসিয়াম আয়ন এটা শনাক্ত করতে পারি একটা রিএজেন্ট দ্বারা। এখানে যদি অদক্ষেপ পড়ে আর যদি অদক্ষেপ না পড়ে, তাহলে এই দুটার মধ্যে ডিফারেন্স করে আমরা বের করতে পারবো যে কোনটা হচ্ছে জিঙ্ক আয়ন এবং কোনটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন। তাহলে দেখো, এই জিঙ্ক আয়নের ক্ষেত্রে জিঙ্ক আয়নের ক্ষেত্রে কি হবে? জিঙ্ক আয়নের ক্ষেত্রে হচ্ছে এই জিঙ্ক আয়ন এটা হচ্ছে অ্যাকুয়াস কন্ডিশনে থাকবে। জিঙ্ক আয়ন অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করবে। অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? জিঙ্ক হাইড্রক্সাইড। জিঙ্ক হাইড্রক্সাইড এটা হচ্ছে সলিড ফেজে থাকবে, প্লাস অ্যামোনিয়াম আয়ন। এখানে এটা যদি 2 দেই, কারণ এখানে হাইড্রক্সিল দুইটা আছে, 2 দিলে দুইটা হয়ে যাবে, অ্যামোনিয়াম দুইটা, এখানে 2 দিয়ে দিই। এখানে দেখো, এখানে জিঙ্ক আয়ন 2+, জিঙ্ক আয়ন উৎপন্ন হবে। জিঙ্ক হাইড্রক্সাইড এটা হচ্ছে সলিড স্টেটে আছে, তাহলে জিঙ্ক হাইড্রক্সাইডটা আবার হচ্ছে আমাদের কিসের সাথে বিক্রিয়া করবে? সোডিয়াম হাইড্রক্সাইড। জিঙ্ক হাইড্রক্সাইড এই যৌগটা বা মলিকুলটা যদি হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে, এই জিঙ্ক হাইড্রক্সাইড এটা সলিড অবস্থায় থাকবে। জিঙ্ক হাইড্রক্সাইড যদি সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে, সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাকুয়াস অবস্থায় থাকবে। সোডিয়াম হাইড্রক্সাইড এটার সাথে যদি বিক্রিয়া করে, তাহলে এখানে কি উৎপন্ন হবে? দেখো, এখানে উৎপন্ন হবে হচ্ছে সোডিয়াম জিঙ্কেট। এই জিঙ্কটা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম জিঙ্কেট প্লাস পানি উৎপন্ন করবে। এটা লিকুইড অবস্থায় থাকবে। সোডিয়াম জিঙ্কেটটা অ্যাকুয়াস অবস্থায় থাকবে, অর্থাৎ এটা দ্রবীভূত হবে, আর পানি হচ্ছে লিকুইড অবস্থায় থাকবে। এখান থেকে আমরা বুঝতে পারবো যে হচ্ছে এই যে জিঙ্ক আয়ন, এই জিঙ্ক আয়নটা হচ্ছে শনাক্ত করা যাচ্ছে বা শনাক্ত হচ্ছে। কারণ হচ্ছে এখানে জিঙ্কটা প্রথমে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক হাইড্রক্সাইড এটা সলিড অবস্থায় উৎপন্ন হবে, আবার এটাই হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া দিবে। যদি সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে জিঙ্ক হাইড্রক্সাইড বিক্রিয়া দেয়, তাহলে হচ্ছে এটা তোমার
সম্পৃক্ত দ্রবণ অর্থাৎ জিঙ্ক আয়নের শনাক্তকরণ হবে, কারণ এটা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেয়। আর অন্যদিকে আমরা ক্যালসিয়াম আয়নের ক্ষেত্রে যদি দেখি, ক্যালসিয়াম আয়ন, এখানে আমরা ক্যালসিয়াম আয়ন লিখে দিলাম। এই ক্যালসিয়াম আয়নের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কি দাঁড়াবে, দেখো এই ক্যালসিয়াম আয়নটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম আয়ন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করে, এটা একস অবস্থায়, এটাও একস অবস্থায়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে এই ফার্স্ট স্টেপ অর্থাৎ ফার্স্ট রিঅ্যাকশনটা দিবে, বাট সেকেন্ড রিঅ্যাকশনটা দিবে না সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। যেমন আমরা দেখি এখানে কি হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে সলিড অবস্থায় থাকবে, প্লাস অ্যামোনিয়াম আয়ন, এখানে 2 এখানে 2 ব্যালেন্স করার জন্য। তাহলে ক্যালসিয়াম আয়ন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করবে। এখানে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে অদক্ষেপ করবে। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া না করে বা বিক্রিয়া না দেয়, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ক্যালসিয়াম আয়নের শনাক্তকরণ, বা আমার এই ভলিউমেট্রিক বা নমুনা বা স্যাম্পল এর মধ্যে ক্যালসিয়াম আয়ন আছে, এটা আমরা নিশ্চিত হতে পারবো। যেমন ধরো এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করাই, একস অবস্থা থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড, রিঅ্যাকশন করাই, তাহলে প্রোডাক্ট কি দাঁড়াবে, দেখো প্রোডাক্ট হবে এখানে 0, অর্থাৎ এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কোনো বিক্রিয়া করবে না। সো আমরা এখান থেকে সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এই রিঅ্যাকশনে ক্যালসিয়াম আয়নের উপস্থিতি রয়েছে, বা আমি যে নমুনা নিয়ে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রিএজেন্ট দ্বারা বা বিকারক দ্বারা এই যে পরীক্ষাটা করলাম, এখান থেকে বোঝা যায় যে ক্যালসিয়াম আয়ন আছে সেই নমুনার মধ্যে। এবং একই সাথে যদি জিঙ্ক আয়ন থাকে, তাহলে এই একই রিএজেন্টের সাথে জিঙ্ক আয়ন বিক্রিয়া করে জিঙ্ক হাইড্রোক্সাইড এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে জিঙ্ক হাইড্রোক্সাইড যদি বিক্রিয়া করে, তাহলে জিঙ্ক আয়ন উপস্থিত থাকবে। অন্যথায় ক্যালসিয়াম আয়ন যদি বিক্রিয়া না করে, তাহলে বুঝবো যে ক্যালসিয়াম আয়ন উপস্থিত আছে। এখন আমরা এই সম্পৃক্ত এবং অসম্পৃক্ত এবং অতিপৃক্ত এইটা একটু দেখবো, তোমরা মনোযোগ সহকারে দেখো। আমরা জানি যে এই সম্পৃক্ত দ্রবণ এটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন। স্যাচুরেটেড সলিউশন একটা আছে অসম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ বা আনস্যাচুরেটেড। সলিউশন, এখানে দেখো এই কেএসপি অর্থাৎ এটা হচ্ছে দ্রাব্যতার গুণফল, এটা হচ্ছে দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতার গুণফল। এই কেএসপিটা হচ্ছে দ্রাব্যতার গুণফল, আর
KIP, এটা হচ্ছে আয়নিক গুণফল। দেখো এবার KS হচ্ছে দ্রাব্যতার গুণফল আর KIP হচ্ছে আয়নিক গুণফল। এবার আমরা এই দুটার মধ্যে রিলেটিভিটি বা দুটার মধ্যে যে সম্পর্ক রিলেশন, এই দুটার মধ্যে যে রিলেশনটা সেটা আমরা দেখি। এই যে দ্রাব্যতার গুণফল KSP, এটা ছোট করে লিখি KSP, এই KSP যদি হচ্ছে গ্রেটার দেন KIP হয় তাহলে এটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। এটা কি হবে? অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড সলিউশন, অসম্পৃক্ত দ্রবণ বা আনস্যাচুরেটেড সলিউশন। বাট এটা হচ্ছে কি করবে না? অদক্ষেপ করবে না। দ্রাব্যতার গুণফল যদি আয়নিক গুণফলের চাইতে গ্রেটার দেন হয় বা বড় হয় তাহলে এটা তোমার আনস্যাচুরেটেড সলিউশন হবে এবং এটা কি হবে? অদক্ষেপ করবে না। অন্যথায় যদি এই দ্রাব্যতার গুণফল KSP is equal to KIP বা আয়নিক গুণফল ইকুইভ্যালেন্ট হয় বা সমান হয় তাহলে এটা হচ্ছে কি হবে? স্যাচুরেটেড দ্রবণ, স্যাচুরেটেড সলিউশন। অর্থাৎ এটা কিন্তু অদক্ষেপ করবে না, স্যাচুরেটেড সলিউশন। এখানে দ্রাব্যতার গুণফল যদি আয়নিক গুণফলের সমান হয় তাহলে এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ হবে, বাট অদক্ষেপ করবে না। তারপরে আমরা দেখি যদি আয়নিক গুণফল এই যে আয়নিক গুণফলটা KIP, এটা হচ্ছে আয়নিক গুণফল। আয়নিক গুণফলটা যদি গ্রেটার দেন দ্রাব্যতার গুণফলের থেকে গ্রেটার দেন হয় বা বড় হয়, আয়নিক গুণফলটা যদি দ্রাব্যতা গুণফল থেকে বড় হয় তাহলে এটা হচ্ছে কি হবে? অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ বা প্রিসিপিটেশন এটা করবে, অদক্ষেপ করবে। এই যে এটা হচ্ছে অদক্ষেপ করবে। তাহলে আমরা এই দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল থেকে আমরা জানতে পারলাম যে একটা রিঅ্যাকশন বা একটা বিক্রিয়ার মাধ্যমে এই দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফলের সাথে কিভাবে সম্পর্কযুক্ত। এটা হচ্ছে দ্রাব্যতার গুণফল যদি আয়নিক গুণফলের চাইতে বেশি হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা হচ্ছে কি হবে? অসম্পৃক্ত দ্রবণ হবে, অর্থাৎ আনস্যাচুরেটেড। যদি সমান হয় স্যাচুরেটেড, বাট অদক্ষেপ করবে না। যদি হচ্ছে আয়নিক গুণফল দ্রাব্যতার গুণফলের চাইতে বড় হয় তাহলে এটা কি হবে? অতিপৃক্ত দ্রবণ, যেটা অদক্ষেপ করবে। এটা হচ্ছে একটা বিক্রিয়ার মাধ্যমে বা বিক্রিয়া থেকে ক্যালকুলেশন করে এই দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল ক্যালকুলেশন করে বের করতে পারবো যে এই বিক্রিয়াটা সম্পৃক্ত মানে স্যাচুরেটেড অর আনস্যাচুরেটেড অর অতিপৃক্ত দ্রবণ বা অদক্ষেপ করবে কি করবে না, এটা আমরা নিশ্চিত হতে পারবো। সো এটার সাথে রিলেটেড করে আমি নেক্সট ক্লাস নিয়ে আসব তোমাদের জন্য। তোমরা আমার সাথেই থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হচ্ছে এই ক্লাসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে পরীক্ষায় অনেক সময় আসে এবং অ্যাডমিশনেও আসে। হ্যাঁ, এর পরবর্তী ক্লাসে আমি সিকেরুয়েট বা
সুয়েট এই এই ইউনিভার্সিটিতে যে সকল প্রশ্ন আসছে সেগুলো নিয়ে সলভ করার চেষ্টা করবো, এবং বুয়েটে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো নিয়ে সলভ করার চেষ্টা করবো। সবাই ভালো থেকে সুস্থ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।